তো দেখো আজ আমি এই মডেল সেট 11 এলাম, যেটার কথা এক্ষুনি বলছিলাম। ঠিক আছে, তো নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস স্কুলের নাম এটা। এই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। কম দামে তোমরা এই পিডিএফটি আমাদের কাছ থেকে কিনতে পারবে। আর এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো 10টা মডেল সেট এমনিভাবেই আলোচনা করা রয়েছে বা ক্লাস করা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয় দেওয়া রয়েছে। আবারও বলছি, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। দেখো কি বলা রয়েছে এখানে, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 10টা প্রশ্ন 10 নাম্বার। একে দাগে বলা হয়েছে, দেখো কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো। দেখো এখানে উত্তরটা করবে ভারসাইয়ের রাজপ্রাসাদকে, অপশান সি। দুয়ে দাগে দেখো লেতর দ্য ক্যাসে হলো, উত্তর করবে যেটা গ্রেপ্তারি পরোয়ানা, অপশান ডি। তিনে দাগে দেখো নিম্নদের নৌযুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হন, উত্তর করবে ইংল্যান্ডের কাছে। চার দাগে দেখো টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর করবে যেটা 1807 খ্রিস্টাব্দে। পাঁচে দাগে দেখো নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম, উত্তর করবে যেটা দেখো এখানে অপশান বি করবে ল্যাটিজিয়া। ছয় দাগে দেখো আইনের মর্ম গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, অপশান সি করবে উত্তরটি। সাতে দাগে দেখো বাস্তিল দুর্গের পতন হয় 14ই জুলাই, অপশান বি করবে। তারপর দেখো আটের দাগে করভি হলো, উত্তর করবে যেটা বেগার প্রথা। তারপর দেখো নয়ের দাগে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে তীব্র আক্রমণ হানেন, উত্তর করবে ভলতেয়ার। তারপর দেখো 10এর দাগে দেখো ফন্টেনলুর চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর করবে যেটা 1807 খ্রিস্টাব্দে। বিভাগ খ, দেখো দুইয়ের দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। দেখো বলা রয়েছে প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। প্যারিস, কর্সিকা, ফ্রান্স। এখানে এই সমস্ত চিত্রিত জায়গাগুলি পরে আমরা ম্যাপ পয়েন্টিং আকারে দেখিয়ে দেব। দেখো পরে আমরা ম্যাপ পয়েন্টিং আকারে ক্লাস করব, অবশ্যই তোমরা তখন দেখবে। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো, যার ফলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে অনায়াসে। এরপরে দেখো বিয়ের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তোমাদের বইতে বাম স্তম্ভ ডান স্তম্ভটা কেমন রয়েছে বলো তো? এরকমই ছক করে রয়েছে, ক খ এরকম করে বাম স্তম্ভ ডান স্তম্ভ, কিন্তু আমি এখানে সোজাসুজি দিয়ে দিচ্ছি। একে দাগে দেখো নেকার বাম স্তম্ভের ঘরে। দুয়ে দাগে দেখো ডান স্তম্ভের ঘরে, এতে দেওয়া রয়েছে ফরাসি সমাজের বাইবেল। দুয়ে দাগে দেখো লেভর। বিয়ে দাগে দেখো ডেনিস দিদোরো। তিনে দাগে দেখো বিশ্বকোষ। সিয়ে দেখো অর্থমন্ত্রী। এবারে দেখো উত্তরটা কি হবে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে কি না, একে দাগে সি করবে, অর্থাৎ নেকারের সাথে তোমরা অর্থমন্ত্রী করো। তারপর দেখো নেক্সট দুয়ের দাগে লেফেভর, এর সাথে তোমরা এ করো, অর্থাৎ ফরাসি রাজার বাইবেল, একে লেফেভর বলা হতো। তারপর দেখো বিশ্বকোষ, এটার সাথে তোমরা বি করো, বি। এখানে দেখো ডেনিস দিদোরো, তাহলে কি হলো বিশ্বকোষ ডেনিস দিদোরো, বি হবে উত্তরটা তিনের দাগের সাথে। বিভাগ গতে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। দেখো 8 নাম্বার, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। দেখো 3-এর 1-এ বলা রয়েছে শতদিবসের রাজতত্ত্ব কী? 1814 খ্রিস্টাব্দে এলবা দ্বীপে নির্বাসিত হবার পর নেপোলিয়ন 1815 সালের 20 মার্চ পুনরায় ফ্রান্সে ফিরে এসে ক্ষমতা দখল করে। তিনি 18ই জুন ওয়াটারলু যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের আগে পর্যন্ত মাত্র 100 দিনের রাজত্ব করেছিল। নেপোলিয়নের এই স্বল্পকালীন শাসনকালকে ইতিহাসে শতদিবসের রাজতত্ত্ব বলা হয়। দুয়ের দাগে দেখো ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কী কী? ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল 3টি, এগুলি হলো সাম্য অর্থাৎ ইকুয়ালিটি, মৈত্রী অর্থাৎ ফার্টার্নিটি, স্বাধীনতা লিবারেটরি। এই আদর্শগুলি আধুনিক গণতান্ত্রিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছিল। তিনি দেখো সন্ত্রাসের শাসন বলতে কী বুঝো? ফরাসি বিপ্লবকে রক্ষা করা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রুদের দমনের উদ্দেশ্যে রোবেসপিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল 1793 থেকে 94 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের এক রক্তক্ষয়ী ও কঠোর শাসন ব্যবস্থা প্রবর্তন করে। এই সময়ে প্রায় 40,000 মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত। আর গিলোটিন কি না, এক প্রকারের শিরচ্ছেদ করার যন্ত্র।
তারপরে দেখো নেক্সট বলা রয়েছে মানে দেখো গোপনীয় ক্ষত কী আর কি। গোপনীয় ক্ষত এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে তোমরা কী লিখবে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান স্পেন ও পর্তুগাল আক্রমণ করে, যেটা উপদ্বীপীয় যুদ্ধ নামে পরিচিত। এই জন্য ব্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। স্পেনের জাতীয়তাবাদী জনগণ গরিলা যুদ্ধে অর্থাৎ গরিলা ওয়ারফেয়ার, ঠিক আছে, নামটা শুনে থাকবে, যুদ্ধে নেপোলিয়ানের বিশাল সৈন্যবাহিনী ও অর্থ ক্ষয় হয়, যা শেষ পর্যন্ত তার পতন মানে ত্বরান্বিত করে। এই বিশাল সৈন্যবাহিনী ও অর্থক্ষয় হয়। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন, পোড়ামাটি নীতি কী। 1812 সালে নেপোলিয়ান যখন রাশিয়া আক্রমণ করে তখন রুশ সেনারা সরাসরি যুদ্ধে না করে পিছু হটতে থাকে। হাঁটার সময় তারা নিজেদের জনপদ ও খাদ্যশস্য পুড়িয়ে দিয়ে যেত, যাতে ফরাসি বাহিনী রসদ না পেয়ে শীতের কবলে পড়ে। রাশিয়ায় এই রণকৌশলকেই পোড়ামাটির নীতি বলা হয়। তারপরে দেখো নেক্সট, এবারে আমরা 4 দাগে দেখব, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নমান কিন্তু 4 করে, দুটো প্রশ্ন 8 নাম্বার। এখানে আমি প্রশ্নগুলো পড়ে মুখে শুনিয়ে দেবো, পয়েন্টগুলো যেগুলো লিখবে তোমাদেরকে পড়ে শুনিয়ে দেবো এবং তোমরা ব্যাখ্যাগুলো দেখে দেখে খাতা লিখবে। মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়ানের পতনের কারণ হয়েছিল, প্রথম প্রশ্ন। দেখে নাও, ভূমিকা লিখবে। তোমরা আমার কথাগুলো শুনে শুনে এবং ভিডিওটা স্টপ করে করে খাতাতে লিখে নাও। এখানে আমি আর লাইন বাই লাইন বলে বুঝাচ্ছি না, ঠিক আছে, এরকমই, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর কি। পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়, এই অবধি লিখে তোমরা তারপরে যে ভাষাটা এতটা লিখবে না, বা কারণ হয়ে দাঁড়ায় সেগুলি হলো লিখে এরকমই একটা চিহ্ন দিয়ে, হ্যাঁ, তারপরে লেখাটা স্টার্ট করবে, ঠিক আছে। আর ওখানে ওই যে কথাটা ওটা লিখবে না। দেখো মিত্র দেশগুলোর অসন্তোষ, তার আগে সেই হেডিংটা করতে পারো, নেপোলিয়ানের পতনের মহাদেশীয় অবরোধের ভূমিকা, এরকম একটা হেডিং করে তারপরে 1 নাম্বার করবে মিত্র দেশগুলোর অসন্তোষ, এর ব্যাখ্যা দেবে। 2 নাম্বার দেখো সমুদ্রপথের ওপর আধিপত্য হারানো, এর ব্যাখ্যা দেবে। 3 নাম্বার স্পেনীয় ক্ষত ও উপদ্বীপীয় যুদ্ধ, এর ব্যাখ্যা দেবে। 4 নাম্বার রাশিয়া অভিযান ও চূড়ান্ত বিপর্যয়, ব্যাখ্যা দেবে। 5 নাম্বার জাতীয়তাবাদের উন্মেষ। তারপরে দেখো নেক্সট সবার হওয়ার মানে সবগুলো পয়েন্ট হওয়ার পর আর কি মূল্যায়ন ও উপসংহার নামক পয়েন্টটা দিয়ে লেখাটা শেষ করবে। 2 থেকে প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। পুরো প্রশ্নটার মান 4। দেখো এখান থেকে ভূমিকা লিখবে, আর এই যে মানে দিয়েছিল অবধি লিখবে, তারপরে যে কথাটা এটা লিখবে না, এটা যারা নোটস কিনছে তাদের জন্য দেয়া, এই কথাটা লিখবে না, ঠিক আছে, পূর্ণচ্ছেদ অবধি এখান থেকে আরম্ভ করে। তারপর দেখো করা হলো, এটা বরং লিখবে। তারপরে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ 1 নাম্বার, এরকমই লিখে 2 নাম্বার লিখবে, 3 নাম্বার যা যা রয়েছে লিখবে, ঠিক আছে। আর এগুলো কিন্তু পয়েন্ট দেওয়া রয়েছে। বিপ্লবের সূচনা লগ্নের ভূমিকা, প্রথম 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট ভার্সাই অভিযান। 3 নাম্বার পয়েন্ট রাজনৈতিক অধিকার দাবি, ব্যাখ্যাগুলো দেখবে। 4 নাম্বার পয়েন্ট দেখো বিপ্লবী নারী ক্লাব। 5 নাম্বার নেই আর, মূল্যায়ন সবশেষে দেবে। তারপর দেখো 3 দাগের প্রশ্ন, নেপোলিয়ানের আইন সংহিতার গুরুত্ব কী ছিল, দেখে নাও। 4 নাম্বারের উপযোগী করে একটি এর গুরুত্ব নিচে আলোচনা করা হলো, এটা লিখবে না বা এটা বাদ দেবে। তারপর দেখো 1 দাগে বলা হয়েছে বিপ্লবের আদর্শ স্থায়ীকরণ, দেখে নাও, পয়েন্টের ব্যাখ্যা দেবে। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার পয়েন্ট আইনের চোখে সাম্য ও আধুনিকরণ। 3 নাম্বার পয়েন্ট স্বতন্ত্রের চিরস্থায়ী বিলুপ্তি। 4 নাম্বার পয়েন্ট ইউরোপের ওপর প্রভাব। তারপর দেখো মূল্যায়ন বা উপসংহার লিখবে এইটা। তারপর দেখো বিভাগ ও নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে যে কোনো একটির উত্তর দাও। মান 8, 8 গুণিতক 1, 8 নাম্বার। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, দেখে নাও। 8 নাম্বার মানের উপযোগী করে বিভিন্ন দিক আলোচনা করা হলো, এই কথাটা তোমরা শুধু যা লিখবে না বা তার আগে অবধি যা লেখা রয়েছে সমস্তটা লিখবে। তারপরেই প্রথম পয়েন্ট করবে মন্তস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এর ব্যাখ্যা দেবে। 2 নাম্বার ভলতেয়ার ও গির্জার বিরোধিতা, এর ব্যাখ্যা দেবে। 3 নাম্বার রুশো ও জনপ্রিয় সার্বভৌমত্ব বিপ্লবে এর প্রধান পথপ্রদর্শক ছিলেন যা রুশো, যা রয়েছে ব্যাখ্যা দিয়ে দেবে। 4 দাগে দেখো বিশ্বকোষ দিদোরো, ব্যাখ্যা দেবে অবশ্যই। 5 দাগে দেখো ফিজিওক্র্যাটস
বা অর্থনীতিবিদদের ভূমিকা। দার্শনিকদের প্রভাব ও প্রভাবের সীমাবদ্ধতা ও মূল্যায়ন, এর ব্যাখ্যাটা দেবে, লিখে শেষ করবে এটা ব্যাখ্যাটা। 2 দাগের প্রশ্ন দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? নেপোলিয়ন ও রাশিয়া মানে নেপোলিয়নের এই অভিযানে আর কি, তো অভিযান কেন ব্যর্থ হয়েছিল সেটা লিখতে বলেছি। তারপরে দেখো নেক্সট, নেপোলিয়ন বোনাপার্ট 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করেছিল, কিন্তু ইতিহাসে এক অত্যন্ত প্রভাবশালী ঘটনা যা ছিল এটা আর কি বিশ্ব ইতিহাসের কি। তারপরে দেখো নেক্সট, এই যে আপনার প্রশ্নের উত্তরে দুটি, এই কথাটা তোমরা লিখবে না। এই নোটসগুলো আমাদের বিভিন্ন লোকেরা বিভিন্ন বয়সের সংগ্রহ করে থাকে, তো তাদের জন্য এভাবে ভাষাটা দেয়া, বা তোমরাও চাইলে নিতে পারো, তোমরাও সংগ্রহ করছো, তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। তারপরে দেখো নেক্সট, পরবর্তীতে দেখো নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ 3 নাম্বারে লিখতে হবে, দেখে নাও। প্রথম পয়েন্ট, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এর ব্যাখ্যা দেবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, পোল্যান্ড সমস্যা, এর ব্যাখ্যা দেবে। তারপরে দেখো নেক্সট, রাশিয়া অভিযান নেপোলিয়নের ব্যর্থ হওয়ার কারণ 5 নাম্বার। এখানে দেখো নেপোলিয়ন 6 লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া প্রবেশ করলে ও মাত্র 30 থেকে 40 হাজার সৈন্য জীবিত ফিরে আসে। এই চরম ব্যর্থতার কারণগুলি হলো: 1, রাশিয়ার পোড়ামাটি নীতি; 2 নাম্বার, রাশিয়ার ভয়াবহ শীত, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, মস্কো শহরের অগ্নিকাণ্ড 3 নাম্বার। 4 নাম্বার, গরিলা আক্রমণ। তারপর দেখো নেক্সট, পরবর্তীতে 5 দাগে, ভুল রণকৌশল ও দূরত্বের সমস্যা মূল্যায়ন। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 11 সমস্ত প্রশ্ন তার উত্তর। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজ অবধি এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। একটাই প্লেলিস্ট তোমাদের সমস্ত বিষয় ঢোকানো রয়েছে। আমাদের কাছ থেকে এই নোটসগুলো চাইলে কিনতে পারো কম দামে, তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।